জুলাই সনদ এবং গণভোট কেন অবৈধ ঘোষণা করা হবে না, হাইকোর্ট কিন্তু তা জানতে রুল জারি করেছে। এবং শুধু তাই নয়, এই যে দ্বিতীয় শপথ, যেটা সংবিধান সংস্কার পরিষদের শপথ বলে পরিচিত, সেটিও কেন অবৈধ হবে না, কেন সেটা পাঠানো হয়েছে, সেটাও জানতে চেয়েছে হাইকোর্ট। এবং সংসদ অধিবেশন শুরু আর মাত্র 10 দিন পর, তার আগে গণভোট এবং জুলাই সনদ যদি আইনিভাবে এটা বাতিল হয়ে যায় আইনগতভাবে, তাহলে রাজনৈতিক কি কি সংকটের মধ্যে পড়বে সবাই। আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করি। কয়েকদিন আগে ব্যারিস্টার তানিয়া আমির একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে বাংলাদেশের সংবিধানে কোথাও সংবিধান সংস্কার পরিষদ নামে কোনো কিছু নাই, এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে কেউ যদি নতুন করে শপথ গ্রহণ করে, তাহলে তার সংসদ সদস্য হিসাবে শপথ কিন্তু বাতিল হয়ে যেতে পারে। শুনেন তিনি কি বলছেন। এই পয়েন্টটা পিক আপ করে তাদেরকে বলা যে দ্বিতীয় শপথের ফলে প্রথম শপথ বাতিল, যখন প্রথম শপথ বাতিল হয়ে গেল তখন ওই 78 আসনে কোনো এমপি নাই। যেহেতু ওখানে কোনো এমপি নাই, ওই আসনগুলোতে বাই ইলেকশন দরকার, এবং বাংলাদেশ আওয়ামী লীগ সেখানে পার্টিসিপেট করতে প্রস্তুত। যারা আপনার কোয়ালিফাইড, আদারওয়াইজ ডিসকোয়ালিফাইড যারা না, দে আর রেডি অ্যান্ড উইলিং টু পার্টিসিপেট। এবং এটা বাংলাদেশের আওয়ামী লীগ থেকে খুব জোরালোভাবে রাজনৈতিক প্রজ্ঞা ডিকটেট করে এই অবস্থানটা বাংলাদেশ আওয়ামী লীগের নেয়ার। সেটাও কিন্তু একই উত্তর। সামনে আওয়ামী লীগেরও একটা সুবর্ণ সুযোগ, অন্যদিকে অনেক চ্যালেঞ্জ। এবং শুধু বাতিল হয়ে যেতে পারে না, তিনি কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে এই জুলাই সংবিধান সংস্কার পরিষদের যে শপথ নেওয়া হয়েছে, জামাতে ইসলাম এনসিপি যে শপথটা নিয়েছেন, এতে তাদের পূর্বতম শপথ যদি বাতিল হয়ে যায়, মানে তিনি সংসদ সদস্য হিসেবে যখন বাতিল হয়ে যাবে তাদের শপথ নেওয়াটা, তখন ওই সংসদ সদস্য পদ খালি হয়ে যাবে। এবং ওই 78টা সংসদ সদস্য পদে সংসদ চাইলে নতুন করে, সংসদ চাইলে না মানে সাংবিধানিকভাবে নতুন করে উপনির্বাচন দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়, এবং সেই উপনির্বাচনের সকল রাজনৈতিক দলগুলো যাতে অংশগ্রহণ করতে পারে, সেটা ব্যারিস্টার তানিয়া আমির বলেছেন। এবং তিনি বলেছেন, এটা আমার কোনো ব্যক্তিগত ব্যাখ্যা নয়, সংবিধান এবং আইনি ব্যাখ্যা, যে কোনো সংসদ সদস্য হওয়ার পর কোনো অন্য শপথ নিতে পারেন না। কিন্তু এর মধ্যে তো কাজ হয়ে গেছে। এর মধ্যে জামাতে ইসলামী এবং এনসিপি এই শপথ নিয়ে ফেলেছে, এবং সংবিধানের কোথাও এই শপথের কথা উল্লেখ নাই। শুধু এইটা না, সংবিধানের কোথাও গণভোটের কথা উল্লেখ নাই। কারণ গণভোট ছিল এক সময় যখন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই গণভোটটা প্রথম করেন স্বাধীন বাংলাদেশে 1978 সালে। তিনি 77 সালে ক্ষমতায় আসেন বিচারপতি সাইমকে বাদ দিয়ে। সেই সময় তিনি তার শাসন আমল জনগণের কাছে গ্রহণযোগ্য কিনা, তার নীতি গ্রহণযোগ্য কিনা, সেই বিষয়ে একটা গণভোট তিনি করেছিলেন। সেটা হচ্ছে 1978 সালে, এবং সেই গণভোটে তিনি তার ওই শাসনভার নেওয়াটাকে বৈধতা দিয়েছিলেন। এবং এরপরে আবার যে 1986 সালের দিকে রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ, সাবেক রাষ্ট্রপতি, তিনি গণভোট করেছিলেন। কারণ তিনি যখন ক্ষমতা করেন, রাষ্ট্রপতি আব্দুস সাত্তারকে বাদ দিয়ে তিনি জরুরি অবস্থা জারির মাধ্যমে ক্ষমতা গ্রহণ করেন, দখলই বলা যায় তখন ওই সময়, বা জরুরি অবস্থার সময়। তখন আসলে তিনি এটা জনগণ বৈধতা দেওয়ার জন্য তিনি গণভোট করেছিলেন। তবে কোনো গণভোট নিয়েই আসলে এই শাসকরা বা এই রাষ্ট্রপতিরা, সাবেক রাষ্ট্রপতিরা কিন্তু খুব বেশি স্বস্তিতে ছিলেন না। কারণ গণভোট দেওয়ার পরে 77 সালে কিন্তু নিরঙ্কুশ, মানে 76-77% মানুষজন রাষ্ট্রপতি জিয়াউর রহমান থাকুক তার প্রতি সমর্থন জানিয়েছিলেন। কিন্তু তারপরেও নির্বাচনের দিকে গিয়েছিলেন। 1 বছরের মাথায় 78 সালে নির্বাচন দিয়েছেন, আর হোসেন মোহাম্মদ এরশাদ 86 সালের দিকে তিনি নির্বাচন করেছেন। তিনি একটু দেরিতে নির্বাচনকে দিয়েছেন, কিন্তু সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু 1 বছরের মাথায় তিনি নির্বাচন দিয়েছেন। কারণ তারা আসলে এই গণভোটের যে আসলে কোনো শক্তি অবস্থান শেষ পর্যন্ত নাই, সেটা তারা সবাই আজ করতে পেরেছিলেন, যে জনগণের ভোটই আসলে শেষ পর্যন্ত সব কথা। বাংলাদেশের 3টা গণভোটের 2টোই ছিল হচ্ছে প্রশাসনিক গণভোট, যেখানে হচ্ছে শাসন ব্যবস্থাকে বৈধতা দেওয়ার জন্য করা হয়েছিল। একটা জেনারেল জিয়াউর রহমান এবং আরেকটা ছিল
লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ, এবং পরেরটা ছিল হচ্ছে সংসদীয় পদ্ধতিতে সাংবিধানিক গণভোট ছিল। 2011 সালে শেখ হাসিনা যখন ক্ষমতায়, তখন এই গণভোট পদ্ধতিকেই তিনি বাতিল করেন। কারণ ওই সময় তিনি পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এটা বাতিল করেন, কারণ ওই সময় তিনি আসলে সংবিধানের অনেক ধরনের কাটাছেঁড়া করেছিলেন যাতে তার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী পর্যায়ে রাখা যায়, এবং তিনি জানতেন যে জরুরি অবস্থা জারি করে ক্ষমতা দখল করা যায় এবং ক্ষমতাকে বৈধতা দানের একমাত্র হাতিয়ার হচ্ছে গণভোট। তিনি 2011 সালে এই কারণে এটা বাতিল করেছেন, কিন্তু 2024 সালে এসে সেই পঞ্চদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে গণভোটকে ফিরে নিয়ে আসে ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু মোহাম্মদ ইউনূসের সরকার এই গণভোটটাতে দিয়েছেন তাদের সকল কিছুর বৈধতা দেওয়ার জন্য, যদিও তারা নাই, কিন্তু তারা বৈধতা চায় এই কারণে যে যদি এই সময়ে এই ঘটনাকে বৈধতা না দেওয়া হয় তাহলে শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোরপূর্বক তাকে ক্ষমতা থেকে বের করে দেওয়া, ক্ষমতা দখল করা, এইসব ঘটনায় এইসব মানুষকে বিচার করতে পারবেন। কারণ সংবিধানে আছে যে জোরপূর্বক রাষ্ট্র ক্ষমতা দখল করাটা হচ্ছে সাংবিধানিকভাবে এইটা হচ্ছে শাস্তিযোগ্য অপরাধ, এবং সেটার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে। এবং এই জুলাই সনদ এবং এই গণভোটের মাধ্যমে মূলত জুলাই সনদকেই তারা ঠিক করতে চেয়েছেন। এবং এতদিন পরে কেন তাহলে জুলাই সনদ এবং গণভোট, যে জুলাই সনদের বিপক্ষে সকল রাজনৈতিক দল যে একমত হয়েছেন, এবং হাইকোর্ট জানতে চেয়েছে যে জুলাই সনদ এবং গণভোট কেন অবৈধ হবে না। মূলত জুলাই সনদ অবৈধ হলে গণভোট অবৈধ হবে, কারণ জুলাই সনদকে বৈধতা দেওয়ার জন্য গণভোট করা হয়েছে। আবার গণভোট অবৈধ হলে জুলাই সনদও অবৈধ হয়ে যাবে, কারণ এগুলো হচ্ছে একটা আরেকটার সাথে পরিপূরক। এইটা না হয় বাতিল হয়ে গেল, কিন্তু এই যে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে যে জামাতে ইসলামী এবং এনসিপি যে শপথটা নিয়েছে তাদের কি হবে, এটাই হচ্ছে এখন দেখার বিষয়।